আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হ্যাঁ তোমরা স্লাইডে লেখা দেখি বুঝতে পারছো, পলিটির একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আর্টিকেলস গুলো রয়েছে বা আমাদের ভারতীয় সংবিধানে যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো রয়েছে, কারণ সামনেই ডব্লিউবিসিএস এর পরীক্ষা রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, টেটের পরীক্ষা রয়েছে, অনেকগুলো পরীক্ষা রয়েছে। প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু পলিটি থেকে প্রশ্ন আসার অনেক চান্স রয়েছে এবং প্রশ্ন আসে। তো আমরা যদি এই আর্টিকেলগুলো খুব ভালোভাবে একটু দেখে রাখি আজকে সহজে, তাহলে কিন্তু আমাদের এই পড়াগুলো খুব ভালোভাবে মনে থাকবে। তো চলো তাহলে শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কেমন? আচ্ছা, প্রথমেই আমরা দেখে নিই অনুচ্ছেদ 1। অনুচ্ছেদ 1-এ কি বলা হয়েছে? সেখানে প্রদেশের নাম এবং ভৌগোলিক সীমানা নিয়ে বলা হয়েছে। প্রদেশ অর্থাৎ আমরা যে ভারতে বসবাস করছি, ভারত একটি রাজ্যসমূহের সংঘ, মানে ইউনিয়ন অফ স্টেটস, যেটা অনুচ্ছেদ 1-এ রয়েছে। বলা হয়েছে ভারতীয় ভূখণ্ডে থাকবে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভবিষ্যতে অধিগ্রহণ করা হতে পারে এমন যে কোনো অঞ্চল। শুধুমাত্র ভারতের রাজ্য সংক্রান্ত কথা নিয়ে এটা বলা হয়েছে প্রাথমিকভাবে, যেহেতু এটা অনুচ্ছেদ 1। 2 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? বহিরাগত নতুন রাজ্যের গঠন, অর্থাৎ পার্লামেন্ট তার বিবেচনা অনুযায়ী আইন প্রণয়ন করে নতুন রাজ্য ভারতে অন্তর্ভুক্ত করতে বা নতুন রাজ্য প্রতিষ্ঠা করতে পারে। এবং এই ধারার মাধ্যমেই কিন্তু সিকিম, গোয়া, দমন ও দিউয়ের মতো রাজ্যগুলো ভারতের অংশ হয়েছে। অনুচ্ছেদ 3-তে বলা হয়েছে যে উপস্থিত রাজ্যের নাম ও সীমানা বদল নিয়ে, অর্থাৎ সংসদ নতুন রাজ্য তৈরি করতে বিদ্যমান রাজ্যগুলোর এলাকা, সীমানা বা নাম পরিবর্তন করতে পারে। অনুচ্ছেদ 5-এ বলা হয়েছে সংবিধানের সূচনা লগ্নে নাগরিকত্বের শর্ত, অর্থাৎ সংবিধানের সূচনা লগ্নে ভারতে নাগরিক হিসেবে গণ্য হবেন সেই ব্যক্তি যিনি জন্মের ভিত্তিতে ভারতে জন্মগ্রহণ করেছেন, পিতামাতা বা পূর্বপুরুষের ভিত্তিতে যে ব্যক্তি নিজের বাবা মা বা দাদু ঠাকুমা ভারতে জন্মগ্রহণ করেছেন, এবং দীর্ঘকালীন বাসস্থানের ভিত্তিতে, অর্থাৎ যিনি সংবিধান প্রবর্তনের ঠিক আগের 5 বছর থেকে ভারতে বসবাস করছেন। অনুচ্ছেদ 6, যেখানে পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকত্ব নিয়ে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে যিনি পাকিস্তান থেকে ভারতে চলে এসেছেন, যদি তার বা তার পিতামাতা বা পিতামহ পিতামহীর মধ্যে কেউ 1935 সালের ভারত সরকারের আইন অনুযায়ী ভারতে জন্মগ্রহণ করে থাকেন, অথবা 1948 সালের 19 জুলাইয়ের আগে ভারতে আসেন, তবে তিনি সংবিধান শুরুর সময় ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। নেক্সট আর্টিকেল 8। এখানে বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব সংক্রান্ত অধিকার নিয়ে বলা হয়েছে। এখানে একটা শর্ত দেওয়া রয়েছে এই অনুচ্ছেদে, যে নাগরিকত্ব পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বাবা মা, দাদু দিদাকে ভারতীয় সংবিধানের 1935 সালের আইন অনুসারে ভারতে জন্মগ্রহণ করতে হবে। নেক্সট আর্টিকেল 9। এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় অন্য কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে, তবে কিন্তু তিনি আর ভারতের নাগরিক থাকবেন না, কারণ আমরা জানি যে ভারতে কিন্তু নাগরিকত্ব নেই। এবারে আমরা দেখিনি অনুচ্ছেদ 11-তে কি বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সংসদ কর্তৃক নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার জন্য আইন প্রণয়ন করা হবে, অর্থাৎ এই ধারার অধীনেই নাগরিকত্ব আইন, যেটাকে আমরা বলে থাকি সিটিজেনশিপ অ্যাক্ট 1955, সেটা প্রণীত হয়েছে, যা নাগরিকত্ব নিয়ন্ত্রণের জন্য সংসদের ক্ষমতা প্রদর্শন করে। অনুচ্ছেদ 12-তে কি বলা হয়েছে? অনুচ্ছেদ 12-তে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে, মানে একটা রাষ্ট্র সে কিরকম হবে, রাষ্ট্র বলতে কি বোঝায় সেইটা বলা হয়েছে। এই সংজ্ঞাটি মৌলিক অধিকার সম্পর্কিত অধ্যায়ের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মৌলিক অধিকারগুলো সেগুলো রাষ্ট্রের দ্বারা লঙ্ঘিত হতে পারে না।
অনুচ্ছেদ 13-তে বলা হয়েছে মৌলিক অধিকার বিষয়ে বিচারিক পর্যালোচনা, বা যেটাকে আমরা বলে থাকি যে জুডিশিয়াল রিভিউ। কি বলা হয়েছে? আদালত যদি কোনো আইনকে অসাংবিধানিক বা বেআইনি মনে করে তবে তা বাতিল ঘোষণা করতে পারে। কি বললাম? এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। অনুচ্ছেদ 14, সেখানে সাম্যের অধিকার নিয়ে বলা হয়েছে। বলা হয়েছে যে ভারতের ভূখণ্ডের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে আইনের চোখে সমানাধিকার এবং আইনের সমান সুরক্ষা, অর্থাৎ ইকুয়াল প্রোটেকশন অফ লস, এই আইনের সমান সুরক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। অনুচ্ছেদ 15-তে বলা হয়েছে যে রাষ্ট্র জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান বা এগুলি যে কোনো একটির ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করতে পারবে না। এই অনুচ্ছেদের ভিত্তিতে কোনো নাগরিককে দোকান, রেস্তোরাঁ, হোটেল এবং জনসমক্ষে বিনোদনের জন্য নির্ধারিত স্থানগুলিতে প্রবেশে বাধা দেওয়া যাবে না। তবে কিছু ব্যতিক্রম রয়েছে। সেই ব্যতিক্রমগুলো কি? যেমন অনুচ্ছেদ 15-3 বলা হয়েছে, 15-3 মহিলা এবং শিশুদের জন্য বিশেষ আইনের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 15-4 বলা হয়েছে তফসিলি, আদিবাসী এবং পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ। অনুচ্ছেদ 15-6-তে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 16-তে বলা হয়েছে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ, তবে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা। অনুচ্ছেদ 17, সেখানে অস্পৃশ্যতা বিলোপের কথা এই অনুচ্ছেদে বলা হয়েছে, অর্থাৎ অস্পৃশ্যতা থেকে উদ্ভূত কোনো ধরনের বৈষম্য বা অক্ষমতা প্রয়োগ করলে তা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। অনুচ্ছেদ 18-তে উপাধি প্রদান নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্র কোনো ব্যক্তিকে, সে নাগরিক হোক বা না হোক, কোনো উপাধি প্রদান করতে পারবে না সামরিক ও শিক্ষাগত উপাধি ছাড়া। মানে ভারতের নাগরিক নয় এমন কোনো ব্যক্তি যদি তিনি রাষ্ট্রের অধীনে কোনো পদে থাকেন, তবে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপাধি গ্রহণ করা যাবে না। অনুচ্ছেদ 19, অনুচ্ছেদ 19-এ নাগরিকদের 6টি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার নিয়ে বলা হয়েছে। এই মৌলিক অধিকার নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে। অনুচ্ছেদ 20, এখানে বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না এবং একই অপরাধের জন্য তাকে একাধিকবার বিচার বা শাস্তি দেওয়া যাবে না। অনুচ্ছেদ 21, সেখানে জীবনের অধিকার নিয়ে বলা হয়েছে এই অনুচ্ছেদে। এর অর্থ কি? এর অর্থ শুধুমাত্র শারীরিক অস্তিত্ব বা বেঁচে থাকা নয়, বরং মর্যাদা সহকারে জীবন ধারণের অধিকারকে বোঝায়। এবং সেখানে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার যেটা বলা হয়েছে যে এটি ব্যক্তিকে নিজস্ব পছন্দ অনুযায়ী জীবন যাপন করার স্বাধীনতা দেয়। এইগুলো আর্টিকেল 21-এ আলোচনা করা হয়েছে। আর্টিকেল 21A-তে কি বলা হয়েছে? এখানে কিন্তু শিক্ষা সংক্রান্ত কথা বলা হয়েছে। যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেট, তাদের জন্য কিন্তু এই অনুচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসে যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে অনুচ্ছেদ 21-এর A-তে। অনুচ্ছেদ 22-এ গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তারের কারণ জানাতে হবে, ব্যক্তিকে তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করার এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার দেওয়া হবে। গ্রেপ্তার হওয়া প্রত্যেক ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে যাতায়াতের সময় বাদ দিয়ে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। অনুচ্ছেদ 23-এ বলা হয়েছে যে মানব পাচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করতে হবে। অনুচ্ছেদ 24-এ বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা,
খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না। শিশু শ্রমের বিরুদ্ধে এখানে বলা হয়েছে। অনুচ্ছেদ 25 থেকে 28 খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। কি কি বলা হয়েছে? প্রত্যেক নাগরিকের বিবেকের স্বাধীনতা এবং যে কোনো ধর্ম পালন, অনুশীলন ও প্রচারের অধিকার রয়েছে, এবং প্রতিটি ধর্মীয় সম্প্রদায় তাদের নিজস্ব ধর্মীয় বিষয় এবং প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে পারে। কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য কর দিতে বাধ্য করা যাবে না। রাষ্ট্রীয়ভাবে সম্পূর্ণভাবে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় নির্দেশ দেওয়া হবে না। ধর্মীয় স্বাধীনতার অধিকার এগুলো বলা হয়েছে, যেটা রয়েছে অনুচ্ছেদ 25 থেকে 28। অনুচ্ছেদ 29-30 কি বলা রয়েছে? সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে এবং তাদের নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার। অনুচ্ছেদ 32 বলা হয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। তাতে কি বলা হয়েছে? যে ধারাটি নাগরিকদের তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সুপ্রিম কোর্টে আবেদন করার অধিকার দেয়। আর্টিকেল 39, যেখানে লিঙ্গ ভেদে সম বেতনের নির্দেশ এবং সম্পদের সুষম বন্টনের কথা বলা হয়েছে। আর্টিকেল 39A, যেখানে বিনামূল্যে আইনি সহায়তা, অর্থাৎ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে সকল নাগরিক তাদের আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে যাতে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারে। অনুচ্ছেদ 40 গ্রাম পঞ্চায়েত গঠন নিয়ে বলা হয়েছে। অনুচ্ছেদ 44 অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আলোচনা করা হয়েছে। এইটা কিন্তু WBCS এ তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, পলিটির একটা গুরুত্বপূর্ণ MCQ। কি বলা হয়েছে সেখানে? এর উদ্দেশ্য হলো যে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত বিষয়গুলিকে নিয়ে দেশ জুড়ে অভিন্ন আইন তৈরি করা। আর্টিকেল 45 বলা হয়েছে যে 6 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের জন্য প্রাথমিক শৈশবকালীন যত্ন ও শিক্ষার ব্যবস্থা। এটাও কিন্তু টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর্টিকেল 49 বলা হয়েছে রাষ্ট্রকে শৈল্পিক বা ঐতিহাসিক গুরুত্বের অধিকারী প্রতিটি স্মৃতিস্তম্ভ, স্থান বা বস্তুর রক্ষা করতে হবে। আর্টিকেল 50 বলা হয়েছে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগকে আলাদা করা, পৃথকীকরণ করা। ধারা 50 ছাড়াও ক্ষমতা পৃথকীকরণকে সমর্থন করে এমন অন্যান্য বিধানগুলি হলো: 1 নম্বরে রয়েছে সংবিধানের 123 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি কিছু শর্তে তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এবং সংবিধানের 121 অনুচ্ছেদ এবং 211 অনুচ্ছেদে বিচার বিভাগ থেকে আইন প্রণয়নের পৃথকীকরণের বিধান রয়েছে। অনুচ্ছেদ 51 নাগরিকদের মৌলিক কর্তব্য, অর্থাৎ 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়েছিল, এবং বর্তমানে মোট 11টি কর্তব্য রয়েছে। এগুলোও আমি একটি ভিডিওতে আলোচনা করব। নাগরিকদের যে কটি মৌলিক কর্তব্য রয়েছে পরবর্তী ভিডিওতে আমি এগুলো আলোচনা করে দেব। তবে মনে রাখবে যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। অনুচ্ছেদ 52, সেখানে বলা হয়েছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। অনুচ্ছেদ 53-তে ভারতের রাষ্ট্রপতি হলেন ইউনিয়নের নির্বাহী প্রধান এবং তার হাতেই সমস্ত নির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকে, এইটা বলা হয়েছে। অনুচ্ছেদ 54-তে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সংসদের উভয় কক্ষের, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা নির্বাচিত সদস্যরা থাকবেন। মানে রাষ্ট্রপতি নির্বাচন করার যে নির্বাচক মণ্ডলী, সেখানে কারা থাকবেন সেইটা নিয়ে অনুচ্ছেদ 54-এ আলোচনা করা হয়েছে, যে সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা থাকবেন, সকল রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যরা থাকবেন,
দিল্লি এবং পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্বাচিত সদস্যরা থাকবেন। অনুচ্ছেদ 56তে বলা হয়েছে রাষ্ট্রপতির পদের মেয়াদ কতদিন হবে। রাষ্ট্রপতি আমরা জানি যে 5 বছরের জন্য নির্বাচিত হন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুচ্ছেদ 56তে, সেটা হলো অভিশংসন বা যেটাকে বলা হয় ইমপিচমেন্ট। অর্থাৎ সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে এই ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা যেতে পারে, যার প্রক্রিয়া 61 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে, সেটা আমরা দেখছি। এরপরে চলে আসি অনুচ্ছেদ 58, যেখানে রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা আলোচনা করা হয়েছে। একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হওয়ার জন্য ভারতের নাগরিক হতে হবে, তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে এবং তিনি লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। অনুচ্ছেদ 60তে ভারতের উপরাষ্ট্রপতি পদের উল্লেখ রয়েছে। আমি ভুল বললাম। অনুচ্ছেদ 60তে রাষ্ট্রপতি তার পদের আগে শপথ গ্রহণ করবেন। এই শপথ ভারতের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক বিচারপতি দ্বারা পরিচালিত হবে। এরপরে চলে আসি অনুচ্ছেদ 61, যেখানে ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 63, এখানে ভারতের উপরাষ্ট্রপতির পদের উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ 64, যেখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতি হলেন রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান। অনুচ্ছেদ 72-এ বলা হয়েছে রাষ্ট্রপতি কোনো অপরাধের জন্য দণ্ডিত কোনো ব্যক্তিকে ক্ষমা, দণ্ড স্থগিত করা, দণ্ড মুকুব করা বা দণ্ড কমানোর ক্ষমতা রাখেন। আর্টিকেল 75-এ বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করা হয়। মন্ত্রীরা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন। কোনো ব্যক্তি যদি একটানা 6 মাস সংসদের কোনো কক্ষের সদস্য না হন, তাহলে সেই সময়কাল শেষ হওয়ার পরে তিনি মন্ত্রীর পদ থেকে অপসারিত হবেন। অনুচ্ছেদ 76-এ অ্যাটর্নি জেনারেলের পদ, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের পদ মানে ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা বিষয় বলা হয়েছে। রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করবেন যিনি সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য। তার প্রধান কাজ হলো ভারত সরকারকে আইনগত বিষয়ে পরামর্শ দেওয়া, কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টে প্রতিনিধিত্ব করা এবং সংবিধানে নির্ধারিত অন্যান্য আইনি দায়িত্ব পালন করা। অনুচ্ছেদ 79-এ ভারতের সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ যথা রাজ্যসভা ও লোকসভা দ্বারা, সেটা বলা হয়েছে। অনুচ্ছেদ 80-তে রাজ্যসভার গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি যে রাজ্যসভায় কতজন সদস্য থাকবেন, কতজনকে রাষ্ট্রপতি মনোনীত করবেন। আর এটাও আমরা জানি যে উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার বলে মানে ওনার তো একটা ক্ষমতা রয়েছে যে উনি রাজ্যসভার পদাধিকার, তো সেক্ষেত্রে উনি রাজ্যসভার চেয়ারম্যান। অনুচ্ছেদ 81-তে লোকসভার গঠন নিয়ে বলা হয়েছে। লোকসভা কি? লোকসভা হলো পার্লামেন্টের লোয়ার হাউস বা নিম্নকক্ষ, সংসদের নিম্নকক্ষ। সেখানে কতজন সদস্য থাকতে পারেন, কতজন রাজ্য থেকে, কতজন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, সেটা এই অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 93-এ লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে বলা হয়েছে। লোকসভার সদস্যরা তাদের মধ্য থেকে একজনকে স্পিকার এবং আর একজনকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করবেন। এখানে পদত্যাগ কিভাবে ওনারা পদত্যাগ করবেন সে নিয়েও বলা হয়েছে যে স্পিকার যদি ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগ করতে চান, তাহলে তাকে ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে এবং ডেপুটি স্পিকার যদি স্পিকারের কাছে পদত্যাগ করতে চান তবে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এটা একটু মনে রাখবে। অনুচ্ছেদ 110-এ
অর্থ বিলের সংজ্ঞা দেওয়া রয়েছে। অনুচ্ছেদ 112-তে বার্ষিক আর্থিক বিবৃতি অর্থাৎ যে বাজেট পেশ করা হয়, ঠিক আছে, সেটা সংবিধানের 112 নম্বর অনুচ্ছেদ দ্বারা বর্ণিত রয়েছে। অনুচ্ছেদ 124-এ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, এই নিয়ে বলা হয়েছে একজন প্রধান বিচারপতি থাকবেন এবং অন্যান্য বিচারক থাকবেন। সংসদ আইন দ্বারা বিচারকের সংখ্যা নির্ধারণ করতে পারে। তবে ভারতে যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল তখন বিচারপতির সংখ্যা ছিল 8 জন, একজন প্রধান বিচারপতি এবং 7 জন অতিরিক্ত বিচারপতি। বর্তমানে সুপ্রিম কোর্টে মোট 32 জন বিচারপতি কর্মরত আছেন। অনুচ্ছেদ 143-এ বলা হয়েছে যদি রাষ্ট্রপতি মনে করেন যে এমন কোনো আইনি বা বাস্তব প্রশ্ন উদ্ভূত হয়েছে যা জনগুরুত্বপূর্ণ, তাহলে তিনি সেই প্রশ্নটি সুপ্রিম কোর্টকে জানাতে পারেন। অনুচ্ছেদ 148-এ বলা হয়েছে ভারতে একজন নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল থাকবেন যিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এখানে কিন্তু আর একটা এমসিকিউ হয়ে গেল যে সিএজি বা নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলকে কে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। সিএজি যার ফুল ফর্ম হলো দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। অনুচ্ছেদ 153-তে বলা হয়েছে রাজ্যপাল নিয়োগ সংক্রান্ত। অনুচ্ছেদ 154-তে রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত থাকে এবং তিনি সরাসরি অথবা তার অধীনস্থ কর্মকর্তাদের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করেন, সেই নিয়ে বলা হয়েছে। অনুচ্ছেদ 161-তে বলা হয়েছে রাজ্যপাল কোনো অপরাধীকে ক্ষমা করতে, দণ্ড স্থগিত করতে বা কমাতে বা পরিবর্তন করতে পারেন। অনুচ্ছেদ 165-তে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ, তার দায়িত্ব এবং পদ সম্পর্কিত বিষয় নিয়ে বলা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে রাজ্যপাল রাজ্যের জন্য একজন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করবেন। এই অ্যাডভোকেট জেনারেলের কাজ কি? এনার কাজ হলো রাজ্য সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেওয়া এবং রাজ্যপাল কর্তৃক নির্দেশিত অন্যান্য আইনি দায়িত্ব পালন করা। অ্যাডভোকেট জেনারেল গভর্নরের সন্তুষ্টি অনুযায়ী পদে থাকবেন এবং গভর্নর কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক পাবেন। অনুচ্ছেদ 214-তে বলা হয়েছে প্রতিটি রাজ্যের জন্য একটি উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট থাকবে। অনুচ্ছেদ 226-এ হাইকোর্টের রিট জারি করার ক্ষমতার কথা বলা হয়েছে। সেগুলো কি কি? যেমন হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, এইগুলি। অনুচ্ছেদ 243 থেকে 243-এর ও পর্যন্ত ভারতের পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে, যেটা 73তম সাংবিধানিক সংশোধনী আইনে যুক্ত হয়েছে। কবে? না 1992 সালে। অনুচ্ছেদ 243-এর পি থেকে 243-এর জেড জি পর্যন্ত বলা হয়েছে মিউনিসিপ্যালিটি গঠন সংক্রান্ত আলোচনা। অনুচ্ছেদ 245 থেকে 293 পর্যন্ত কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে বলা হয়েছে। অর্থাৎ আমাদের ভারতে তো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে আইনগত, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার বন্টন এবং তাদের মধ্যেকার পারস্পরিক সম্পর্ককে বোঝায়। এক্ষেত্রে একটা কথা বলে দিই, যেটা আমাদের টেটে খুব প্রশ্ন আসে, বা আমাদের কটি তালিকা রয়েছে সংবিধানে, সেটা হলো 3টি: রাজ্য তালিকা, কেন্দ্রীয় তালিকা এবং যুগ্ম তালিকা। এবং আমাদের শিক্ষা সংক্রান্ত বিষয়টি রয়েছে যুগ্ম তালিকায়। অনুচ্ছেদ 312-তে সর্বভারতীয় পরিষেবা অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিস তৈরি নিয়ে বলা হয়েছে যদি রাজ্যসভা উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার দ্বারা একটি প্রস্তাব পাশ করে, তাহলে সংসদ এই ধরনের পরিষেবা তৈরি করতে পারে। এর মধ্যে ভারতীয় প্রশাসনিক পরিষেবা, মানে যেমন ধরো আইএএস, এবং ভারতীয় পুলিশ পরিষেবা যেমন আইপিএস অন্তর্ভুক্ত, যা এই অনুচ্ছেদের অধীনে সংসদ দ্বারা সৃষ্ট পরিষেবা হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে। অনুচ্ছেদ 315-তে কেন্দ্র রাজ্যগুলির জন্য পাবলিক সার্ভিস কমিশন গঠনের বিধান দেওয়া রয়েছে। অনুচ্ছেদ 324-এ নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে বলা হয়েছে যে এই কমিশনের মূল কাজই হলো সংসদ, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ন্ত্রণ করা।
অনুচ্ছেদ 343-এ ইউনিয়নের সরকারি ভাষা হবে দেবনাগরীতে লিপিতে লেখা। হিন্দি এবং সরকারি কাজে ব্যবহৃত সংখ্যার রূপ হবে ভারতীয় সংখ্যার আন্তর্জাতিক রূপ। 15 বছরের জন্য সরকারি কাজের জন্য ইংরেজি ভাষার ব্যবহার অব্যাহত থাকবে বলে এটিতে উল্লেখ করা হয়েছে, তবে আইন প্রণয়নের মাধ্যমে এটি কিন্তু পরিবর্তন করা সম্ভব। অনুচ্ছেদ 352-তে জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি যদি মনে করেন যে যুদ্ধ, বাহ্যিক আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে ভারত বা তার কোনো অংশের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তাহলে তিনি একটি ঘোষণার মাধ্যমে জরুরি অবস্থা জারি করতে পারেন। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে 1962 সালের ভারত চীন যুদ্ধ, 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1975 সালের অভ্যন্তরীণ পরিস্থিতির সময় এই ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। অনুচ্ছেদ 356 রাষ্ট্রপতির শাসন নিয়ে বলা হয়েছে, অর্থাৎ কোনো রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা যদি দেখা দেয় বা রাজ্য সরকার সংবিধান অনুযায়ী যদি কাজ করতে ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রপতি সেই রাজ্যের শাসনভার নিজের হাতে নিতে পারেন। এই ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি রাজ্য সরকারের ক্ষমতা স্থগিত করতে পারেন এবং রাজ্যটিকে কেন্দ্রীয় শাসনের অধীনে আনতে পারেন। অনুচ্ছেদ 360-এ আর্থিক জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে, যে রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে ভারতের আর্থিক স্থিতিশীলতা বা ঋণযোগ্যতা হুমকির মুখে পড়েছে, তাহলে তিনি ঘোষণা করতে পারেন। তাহলে স্টুডেন্টস, এই হলো আমাদের ভারতীয় যে সংবিধানের অনুচ্ছেদগুলো রয়েছে তার বর্ণনা। আশা করি এখান থেকে তোমরা খুব ভালো উপকৃত হবে, খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। অল দ্য বেস্ট।